আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো। শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ গ্রামারের অন্যতম ঝামেলাপূর্ণ আইটেম বলে বিবেচিত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসকে যদি তোমরা ভালোমতো আয়ত্ত করতে চাও, তাহলে আয়ুব বাচ্চুর গাওয়া এই গানের কথার মতো করেই তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে প্রেমে পড়তে হবে এবং বিভিন্ন ধরনের সেন্টেন্সকে ভেঙে চুরে চুরে ভেঙে এক ধরনের সেন্টেন্স থেকে অন্য ধরনের সেন্টেন্সে রূপান্তর করার যোগ্যতা অর্জন করতে হবে। তোমরা যারা এসএসসি, এইচএসসি সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব সহ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো, তাদের সবার জন্য আমাদের আজকের এই ভিডিও। অ্যাকচুয়ালি এমন কোনো স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না যে কিনা ইংলিশ গ্রামারের এই আইটেমটি নিয়ে কোনো ঝামেলা ফেস করে নাই কখনো। তো আমি যেটি করতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব কিভাবে মাত্র 9টি নিয়মের অধীনে কিছু সংখ্যক শব্দ এবং ফ্রেজ মনে রাখার মাধ্যমে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের সকল ট্রান্সফরমেশন, রেগুলার ট্রান্সফরমেশনগুলো করা সম্ভব এবং তা খুব সহজেই করা সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স কী এবং তাদেরকে কিভাবে জানা যায় এ বিষয়ে এখনও যদি কনফিউজ থেকে থাকো, তাহলে উপরের আই বাটন থেকে আমাদের আগের ভিডিওটি দেখে আসতে পারো। আর হ্যাঁ, এই ফাঁকে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবে, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও তুমি মিস না করো। প্রথমেই আমাদেরকে জানতে হবে ট্রান্সফরমেশন জিনিসটা আসলে কি। ইয়েস, ট্রান্সফরমেশনের বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। তো ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এই পরিবর্তনটি হয়ে থাকে দুইভাবে। নাম্বার 1 স্ট্রাকচারাল বা গঠনগত এবং নাম্বার 2 অর্থগত। তো ট্রান্সফরমেশন অফ সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের বেলায় যেটি ঘটে থাকে তা হচ্ছে স্ট্রাকচারাল পরিবর্তন। তো এই স্ট্রাকচারাল পরিবর্তনটি কীভাবে হয়ে থাকে? ইয়েস, এই পরিবর্তনের প্রক্রিয়াটি ভালোমতো বুঝতে গেলে আমাদেরকে ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে একটি ভালো ধারণা থাকতে হবে, যা তোমরা উপরের আই বাটনের লিঙ্ক থেকে আমাদের আগের ভিডিওটি থেকে পেতে পারো। তো এখন দেখা যাক এই 3 ধরনের সেন্টেন্স, সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের গঠনের সাথে ফ্রেজ এবং ক্লজ কিভাবে রিলেটেড। ইয়েস, প্রথমেই আসে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এর সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে একটি সাবঅর্ডিনেট কনজাংশনের মাধ্যমে প্রিন্সিপাল ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজ কানেক্টেড থাকবে। যেমন এখানে দেখো এই সেন্টেন্সটি, দো হি ওয়াজ সিক হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এখানে দুটি ক্লজ আছে, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অন্যদিকে দো হি ওয়াজ সিক এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ কি আমরা এর আগে আলোচনায় দেখেছি। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল অর্থের দিক দিয়ে বা গঠনগত দিক দিয়ে। যেমন এখানে দো হি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ ছিল তবুও কি অর্থ কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। এটার কারণ কি? কারণ হচ্ছে এই দো হি ওয়াজ সিক যদিও রয়েছে এই সেন্টেন্সের শুরুতে, এখানে দো হচ্ছে একটি সাবঅর্ডিনেট কনজাংশন। এরপরে আসে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কমপক্ষে দুইটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এই দুইটি প্রিন্সিপাল ক্লজের মাঝখানে একটি কোঅর্ডিনেট কনজাংশন থাকবে এবং এই কোঅর্ডিনেট কনজাংশনই মূলত দুইটি প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করে এবং যার ফলে ওই প্রিন্সিপাল ক্লজ দুটির নাম হয়ে যায় কোঅর্ডিনেট ক্লজ, কারণ এই দুটি ক্লজ কোঅর্ডিনেট কনজাংশনের মাধ্যমে কানেক্টেড রয়েছে। যেমন হি ওয়াজ সিক বাট হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এখানে হি ওয়াজ সিক, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, এই দুটি কিন্তু আলাদা আলাদাভাবে প্রিন্সিপাল ক্লজ হতে পারে এবং এরা কানেক্টেড হয়েছে একটি কোঅর্ডিনেট কনজাংশন বাটের মাধ্যমে। অন্যদিকে সিম্পল সেন্টেন্সের বেলায় যেটা হয়, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে। তবে সবসময় যে সিম্পল সেন্টেন্স সুপরিচিত স্ট্রাকচারের ছোট পরিসরে ছোট ছোট সেন্টেন্সই হয় তা কিন্তু না। একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকলেই যে সিম্পল সেন্টেন্সগুলো ছোট ছোট হবে তা কিন্তু না। সেক্ষেত্রে কি হতে পারে? অতিরিক্ত কিছু শব্দ বা ফ্রেজ এর মাধ্যমে এই সিম্পল সেন্টেন্সগুলো বড় বড় আকারও ধারণ করতে পারে। যেমন এখানে একটি সেন্টেন্স দেখা যাক, ইন স্পাইট অফ হিজ বিং সিক হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এখানে একটি মাত্র ক্লজ আছে এবং সেটি প্রিন্সিপাল ক্লজ, সেটি হচ্ছে হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস এবং এর বাইরে যেটি আছে ইন স্পাইট অফ হিজ বিং সিক, এটি কিন্তু একটা ফ্রেজ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে যে ট্রান্সফরমেশন হচ্ছে তা মূলত ফ্রেজ এবং ক্লজের পরিবর্তনের খেলা। এখন আসা যাক সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ট্রান্সফরমেশনের বেলায়
কোন কমন পরিবর্তনটি ঘটে থাকে যা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ইয়েস, আর সেটি হচ্ছে আমরা যখন একটি কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে একটি কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজে যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে সেটি একটি কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন হওয়ার সময় ওই সাবঅর্ডিনেট কনজাংশনটি উঠে যাবে এবং কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত হবে দুটি ক্লজের মাঝখানে। অন্যদিকে এই একই সেন্টেন্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব তখন তার দুটি ক্লজের একটি ক্লজকে আমরা শব্দ বা ফ্রেজে রূপান্তর করব এবং সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজও থাকবে না বা কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেট কনজাংশনও থাকবে না। সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের বেলায় শুধুমাত্র একটি ক্লজ থাকবে এবং অন্য কিছু শব্দ বা ফ্রেজ থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ট্রান্সফরমেশন সমূহের এই যে 9টি নিয়ম আমি আলোচনা করতে যাচ্ছি সেগুলো একটি একটি করে তোমাদেরকে দেখাবো। তবে আলোচনা শুরুর আগে আমি তোমাদেরকে বলে নেই, এই নিয়মগুলো যদি তুমি ভালো মতো মনে রাখতে চাও বা এইগুলোকে পরবর্তীতে সহজেই তোমার ট্রান্সফরমেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই একটি বিষয় মনে রাখতে হবে যে কিভাবে এগুলোকে মনে রাখা যায়। সেটা হচ্ছে কিছু শব্দ বা কিছু ফ্রেজ তোমাদেরকে মনে রাখতে হবে ক্লু হিসাবে, এবং সেগুলো খেয়াল করো। এখানে আমরা বোর্ডে লিখেছি প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রেই কিছু শব্দ ব্লু কালিতে লেখা হয়েছে। এই শব্দগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্সে যদি ক্লজের ভেতরে থাকে দো বা অলদো, সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে যখন আমরা পরিবর্তন করব তখন এই দো অলদো থাকবে না, বরং দুটি ক্লজের মাঝখানে কনজাংশন হিসাবে ব্যবহৃত হবে বাট। আবার এই সেন্টেন্সটিকেই যখন আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব তখন আবার কমপ্লেক্স সেন্টেন্সের দো অলদো বা কম্পাউন্ড সেন্টেন্সের বাট এই দুটার কিছুই থাকবে না, থাকবে হচ্ছে এটা চেঞ্জ হয়ে একটি ক্লজ ভেঙে আমরা ফ্রেজে রূপান্তর করব, এবং সেটি এক্ষেত্রে দেখতে পাচ্ছি ইন স্পাইট অফ দিয়ে আরেকটু কিছু এক্সটেনশন আছে, সেটা আমরা একটু পরে দেখব। আবার কমপ্লেক্স সেন্টেন্সে যখন সিন্স, অ্যাজ বা ওয়েন থাকবে এবং সময় উল্লেখ থাকবে সেক্ষেত্রে এইটি আবার কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি ক্লজের মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত হবে। আবার একইভাবে আবার এই সেন্টেন্সটিকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব তখন এই অ্যান্ড বা সিন্স, অ্যাজ, ওয়েন কিছুই কিন্তু কনজাংশন হিসাবে ব্যবহৃত হবে না, বরং একটি ক্লজ ভেঙে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অথবা হ্যাভিং প্লাস V3 পারফেক্ট পার্টিসিপলে রূপান্তর করব। এভাবে এখানে যে আমরা যখন আলোচনা করব ধাপে ধাপে খেয়াল করবে যে কোন অংশ পরিবর্তন হয়ে কিসে রূপান্তর হচ্ছে। তো আসো আমরা প্রথম নিয়মটি আলোচনা করি। প্রথম নিয়মটি হচ্ছে দো বা অলদো। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো সেই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দো বা অলদো থাকবে এবং সেক্ষেত্রে অর্থ দিবে যদিও ডট ডট তবুও, অর্থাৎ দুটি ভিন্নধর্মী বক্তব্য থাকবে, বিপরীত ধর্মী বক্তব্য থাকবে। প্রথম বক্তব্য যেটা থাকবে পরবর্তীতে তার বিপরীত কোনো কথা বলা হবে। যেমন এখানে বলা হয়েছে দো হি ওয়াজ সিক, যদিও সে অসুস্থ ছিল, হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, তারপরেও সে ক্লাসে উপস্থিত হয়েছিল। নর্মালি কি হয়, আমরা অসুস্থ থাকলে ক্লাসে যাই না, কিন্তু এখানে দুটা ভিন্নধর্মী কথা যুক্ত হয়েছে, সেক্ষেত্রে দো ব্যবহার হয়েছে। দো হি ওয়াজ সিক হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, যদিও সে অসুস্থ ছিল তবুও সে ক্লাসে উপস্থিত হয়েছিল। এখন এই সেন্টেন্সটিকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব তখন কিন্তু এই দো অলদো উঠে যাবে এবং বাট দিয়ে যুক্ত হবে এই দুটি ক্লজ। যেমন হি ওয়াজ সিক বাট হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, সে অসুস্থ ছিল কিন্তু সে ক্লাসে উপস্থিত হয়েছিল। নর্মালি কি হয়, অসুস্থ থাকলে ক্লাসে উপস্থিত হয় না, এই জন্য মাঝখানে এই দুটি ক্লজের মাঝখানে ব্যবহৃত হয়েছে বাট। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করো, হি ওয়াজ সিক এই ক্লজের সাবজেক্ট হি, আবার হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস এই ক্লজের সাবজেক্টও হি, এবং এই কারণেই দেখো এই পরবর্তী হিটাকে ব্র্যাকেটে রাখা হয়েছে। তার মানে আমরা যখন পূর্ণাঙ্গ সেন্টেন্সটা লিখব তখন কিন্তু এই দ্বিতীয় ক্লজের সাবজেক্টটাকে আমরা না লিখলেও পারি, হি ওয়াজ সিক বাট অ্যাটেন্ডেড দ্য ক্লাস। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের উভয় ক্লজের সাবজেক্ট যদি একই ব্যক্তি হয় সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজের সাবজেক্টকে আমরা কমন নিতে পারি, অর্থাৎ ওটাকে ব্যবহার না করলেও পারি। এখন এই সেন্টেন্সটিকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব তখন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের দো বা অলদো থাকবে না বা কম্পাউন্ড সেন্টেন্সের বাটও থাকবে না। তার মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সে কিন্তু কোনো কনজাংশন ব্যবহৃত হবে না, কারণ সিম্পল সেন্টেন্সে কিন্তু একটি মাত্র ক্লজ থাকে, একটি ক্লজ থাকে, অন্য ক্লজটিকে আমরা কিন্তু ভেঙে ফ্রেজে রূপান্তর করি। সেক্ষেত্রে এখানে এই সেন্টেন্সের বেলায় কি হবে,
ফ্রেজটা শুরু হবে ইন স্পাইট অফ দিয়ে, কারণ বিপরীতধর্মী দুটা কথা ছিল এবং ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, তার মানে একটি কাজ করা সত্ত্বেও, একটি কাজ হওয়া সত্ত্বেও সে অন্য কাজটি করেছিল। তো যে কাজটি হওয়া সত্ত্বেও একটা কাজ ঘটেছিল সেটাকে আমরা ইন স্পাইট অফ এর পরে দিব। এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে ইন স্পাইট অফ প্লাস পসেসিভ। ইন স্পাইট অফ সাবজেক্ট কে ছিল, হি ছিল, হির পসেসিভ হচ্ছে হিজ। ইন স্পাইট অফ হিজ ভার্বের সাথে আইএনজি যেহেতু বি ভার্ব ছিল, ইন স্পাইট অফ হিজ বিং, এরপরে অ্যাডজেক্টিভ হতে পারে ইন স্পাইট অফ হিজ বিং সিক হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। তার অসুস্থ হওয়া সত্ত্বেও সে ক্লাসে উপস্থিত হয়েছিল। এখন এখানে কিন্তু অবলিক দিয়ে আমরা নাউনও লিখেছি, তার মানে এখানে অন্যভাবে হতে পারে সেন্টেন্সটার ট্রান্সফরমেশন ইনটু সিম্পল সেন্টেন্স। সেটা হতে পারে ইন স্পাইট অফ হিজ সিকনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। রুল নাম্বার 2, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি যখন সিন্স, অ্যাজ বা ওয়েন দিয়ে শুরু হবে তখন ওই ক্লজটি প্রিন্সিপাল ক্লজের ভার্বের কখনের উত্তর দিবে। যেমন এই সেন্টেন্সটি দেখো, ওয়েন হি হ্যাড অ্যারাইভড হিয়ার, যখন সে এখানে পৌঁছেছিল তখন আই অ্যাসিস্টেড ইন হিজ জার্নি, আমি তার জার্নিতে হেল্প করেছিলাম। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই অ্যাসিস্টেড ইন হিজ জার্নি, আমি তাকে হেল্প করেছিলাম কখন, যখন সে এখানে পৌঁছেছিল। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা সিন্স বা অ্যাজ এই ধরনের শব্দ দিয়েও শুরু হতে পারে যখন এবং কখনের উত্তর দেওয়ার মাধ্যমে। তো এই সেন্টেন্সটিকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব তখন কিন্তু আর সিন্স, অ্যাজ বা ওয়েন এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আর থাকবে না। এটার পরিবর্তে আমরা দুইটি ক্লজের মাঝখানে ব্যবহার করব কোঅর্ডিনেট কনজাংশন। এক্ষেত্রে হবে সেটি অ্যান্ড, এবং অ্যান্ডের আগে থাকবে যে কাজটি তুলনামূলক আগে ঘটেছিল সেটা, যেমন হি হ্যাড অ্যারাইভড হিয়ার, সে এখানে পৌঁছেছিল এবং তারপরে আমি তাকে হেল্প করেছিলাম। এই অংশটি অ্যান্ডের পরে ব্যবহৃত হয়েছে এখানে। হি হ্যাড অ্যারাইভড হিয়ার অ্যান্ড আই অ্যাসিস্টেড ইন হিজ জার্নি, সে এখানে পৌঁছেছিল এবং আমি তাকে হেল্প করেছিলাম। তো এই সেন্টেন্সটিকে যখন আমরা আবার সিম্পল সেন্টেন্সে রূপান্তর করবো তখন কিন্তু আগের মতোই সিন্স, অ্যাজ, ওয়েন এ ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন বা অ্যান্ড কোঅর্ডিনেট কনজাংশন কিছুই থাকবে না, বরং এটা উঠে যাবে। এবং এখানে যে কাজটি আগে ঘটেছিল সেই কাজটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপলের মাধ্যমে রূপান্তর করব, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে কিন্তু ক্লজ থাকে একটি, আর বাকি অংশটি কোনো ফ্রেজ বা কোনো নন ফাইনাইট ভার্বের মাধ্যমে এটা শুরু হয়। যেমন হি হ্যাভিং অ্যারাইভড হিয়ার আই অ্যাসিস্টেড ইন হিজ জার্নি, এখানে হ্যাভিং অ্যারাইভড এটা পারফেক্ট পার্টিসিপল এবং এটা হয়েছে কোথা থেকে, হ্যাড অ্যারাইভড, এখানে পারফেক্ট টেন্স ছিল যার ফলে পারফেক্ট পার্টিসিপল ব্যবহৃত হয়েছে। মাঝে মাঝে আবার প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও আমরা ব্যবহার করতে পারি। আবার এই সেন্টেন্সটিকে কিন্তু আমরা অর অন্যভাবে ব্যবহার করতে পারি, যেমন অন দিয়ে, অন হিজ অ্যারাইভাল হিয়ার আই অ্যাসিস্টেড ইন হিজ জার্নি। তো এখানে একটি বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে এখানে হি আছে আবার আইও আছে, কারণ হচ্ছে দুইটি ক্লজের বা দুইটি অংশের সাবজেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন, যার ফলে এখানে হ্যাভিং অ্যারাইভডের আগে হি ব্যবহৃত হয়েছে। কিন্তু এই দুইটি অংশেরই সাবজেক্ট যদি একই হতো তখন কিন্তু আর হ্যাভিংয়ের আগে কিছু থাকতো না, তখন সরাসরি এখানে মূল ক্লজে সাবজেক্টটি থাকতো। রুল নাম্বার 3, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটি যখন সিন্স, অ্যাজ বা বিকজ দিয়ে শুরু হয় তখন কিন্তু ওই ক্লজটি একটি কারণ নির্দেশ করে এবং প্রিন্সিপাল ক্লজটি তার ফলাফল নির্দেশ করে। যেমন এই সেন্টেন্সটি, সিন্স হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, যেহেতু সে ক্লাসে অনুপস্থিত ছিল, এটা হচ্ছে কারণ, এবং তার ফলাফল কি, হি মিস দ্য নিউ টপিক, সে নতুন টপিকগুলো মিস করেছিল। এখন এই সেন্টেন্সটিকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব তখন কিন্তু এই সিন্স, অ্যাজ বা বিকজ কোনোটিই থাকবে না, বরং এটা উঠে যাবে এবং দুইটি ক্লজের মাঝখানে যুক্ত হবে অ্যান্ড, এবং তার আগে যুক্ত হবে কোন ক্লজটি, যে ক্লজের মাধ্যমে কারণ নির্দেশ করছে, এবং পরে যুক্ত হবে যে ক্লজের মাধ্যমে ফলাফল নির্দেশ করছে। যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, সে ক্লাসে অনুপস্থিত ছিল, এটা হচ্ছে কারণ, অ্যান্ড তার ফলে কি হলো, মিসড দ্য নিউ টপিকস। এখানে আগের মতোই আমরা হিকে কমন নিয়েছি, কারণ দুটা ক্লজের সাবজেক্টটি একই হি। সো সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অ্যান্ড মিসড দ্য নিউ টপিকস। আবার এই সেন্টেন্সটিকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব তখন এখানে সিন্স, অ্যাজ, বিকজ কোনোটিই থাকবে না বা অ্যান্ডও থাকবে না। এখন এই কারণ নির্দেশক ক্লজটিকে আমরা পরিবর্তন করব, শুরু করব বিকজ অফ দিয়ে। যেমন বিকজ অফ হিজ বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস হি মিসড দ্য নিউ টপিকস, তার ক্লাসে অনুপস্থিত থাকার ফলে
সে নতুন টপিকগুলো মিস করেছিল। এখানে একটি বিষয় আরেকটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে বিকজ অফ এর পরিবর্তে কিন্তু আমরা ডিউ টু ব্যবহার করতে পারি, ফরও ব্যবহার করতে পারি। যেমন ডিউ টু হি ইজ বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস অথবা ফর হি ইজ বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাসও ব্যবহার করতে পারি। আবার এই অংশটিকে আমরা যাই ব্যবহার করি, ফর এক্সাম্পল যেমন বিকজ অফ দিয়ে ব্যবহার করলেও পরের অংশ যেমন পসেসিভ, বিকজ অফ হিজ ভার্বের সাথে আইএনজি বিং, এরপর আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি অ্যাবসেন্ট। এটার পরিবর্তে কিন্তু আমরা নাউনও ব্যবহার করতে পারি, যেমন বিকজ অফ হিজ বিং অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস, এটার পরিবর্তে আমরা বলতে পারি বিকজ অফ হিজ অ্যাবসেন্স ফ্রম দ্য ক্লাস হি মিসড দ্য নিউ টপিক্স। তার মানে হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স বা একটি কম্পাউন্ড সেন্টেন্স থেকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি, সেটাকে কিন্তু আমরা ভেঙে চুরে ভেঙে বিভিন্ন রকমভাবে করতে পারি। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজটাই সবসময় কিন্তু অক্ষত থাকবে, যেমন হি মিস দ্য টপিক্স। আবার আগের সেন্টেন্সগুলোতেও আমরা দেখেছি প্রিন্সিপাল ক্লজটা সবসময় অক্ষত থাকছে, এটাকে হাত দেওয়া যাবে না। অন্য যে সাবঅর্ডিনেট ক্লজ সেটাকে আমরা ভেঙে চুরে নতুনভাবে গঠন করব। রুল নাম্বার 4, কমপ্লেক্স সেন্টেন্সটি যদি শুরু হয় ইফ প্লাস নেগেটিভ ক্লজ দিয়ে, অর্থাৎ সেন্টেন্সটি যদি হয় একটি কন্ডিশনাল সেন্টেন্স এবং ইফ এর পরে যদি নেগেটিভ কনস্ট্রাকশন থাকে, যেমন ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা না করো, ইউ উইল নট রিচ ইউর গোল, তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। সেক্ষেত্রে এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব, তখন এই ইফের পরে নেগেটিভ কনস্ট্রাকশন থাকার ফলে আমরা ইফ ক্লজটাকে পরিবর্তন করব ইম্পারেটিভ সেন্টেন্স আকারে এবং দুটি ক্লজের মাঝখানে কনজাংশন হিসাবে ব্যবহার করব অর। যেমন এখানে দাঁড়াচ্ছে কি, স্টাডি হার্ড অর ইউ উইল নট রিচ ইউর গোল, কঠোর পড়াশোনা করো নইলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। এক্ষেত্রে অরের অর্থ দাঁড়াবে নইলে। এরপরে এই সেন্টেন্সটিকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে ইফ ক্লজটিকে, যেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ইম্পারেটিভ করে ফেলেছিলাম, এই অংশটিকে আমরা পরিবর্তন করব উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে। যেমন উইদাউট স্টাডিং হার্ড, যেটা ছিল ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, এটাকে আমরা চেঞ্জ করলাম উইদাউট স্টাডিং হার্ড, এবং এটার অর্থ দাঁড়াবে হচ্ছে কঠোর পড়াশোনা ব্যতীত। এখানে নইলে থেকে হয়ে যাবে ব্যতীত। কি হবে, ইউ উইল নট রিচ ইউর গোল। প্রিন্সিপাল ক্লজটিকে কিন্তু আমরা অক্ষতই রাখবো। তাহলে কি দাঁড়াচ্ছে, উইদাউট স্টাডিং হার্ড ইউ উইল নট রিচ ইউর গোল, কঠোর পড়াশোনা ব্যতীত তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। রুল নাম্বার 5, ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ যদি থাকে একটি কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজে, সেক্ষেত্রে কি হবে, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল রিচ ইউর গোল। এই সেন্টেন্সের অর্থ কি দাঁড়াচ্ছে, তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এই সেন্টেন্সটিকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব, তখন আগের মতোই হবে, কিন্তু শুধু মাঝখানে অরের পরিবর্তে অ্যান্ড যুক্ত হবে। কারণ অর্থ কি দাঁড়াচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে যদি শুরু করি, স্টাডি হার্ড কঠোর পড়াশোনা করো অ্যান্ড ইউ উইল রিচ ইউর গোল, এবং এভাবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এই সেন্টেন্সটিকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, তখন ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজের পরিবর্তে বা ইম্পারেটিভ প্লাস অ্যান্ডের পরিবর্তে আমরা ব্যবহার করব বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন বাই স্টাডিং হার্ড ইউ উইল রিচ ইউর গোল, কঠোর পড়াশোনা করার মাধ্যমে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এই দুটা নিয়ম খুবই সহজ, কিন্তু একটু কনফিউজড হওয়ার পসিবিলিটি আছে। সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইফের পরে ক্লজটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, বা আমরা অর ব্যবহার করব না অ্যান্ড ব্যবহার করব, অথবা উইদাউট ব্যবহার করব নাকি বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। রুল নাম্বার 6, কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে এবং তার আগে যে ক্লজটি থাকে সেই ক্লজের যে কাজটি করা হয়ে থাকে, সো দ্যাটের পরের অংশে সেই কাজের উদ্দেশ্য প্রকাশ পায় এবং এটার অর্থ দেয় যাতে করে। যেমন এই সেন্টেন্সটি দেখো, হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল এবং এটার উদ্দেশ্য ছিল সো দ্যাট, যাতে করে হি কুড প্রসপার ইন লাইফ, যাতে জীবনে সে প্রসপার করতে পারে। এই সেন্টেন্সটি যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব, তখন এই সো দ্যাট উঠে গিয়ে এই জায়গাটাতে আমরা ব্যবহার করব অ্যান্ড দাস, অর্থ হচ্ছে এবং এভাবেই। যেমন হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, অ্যান্ড দাস এবং এভাবে হি কুড প্রসপার ইন লাইফ, জীবনে প্রসপার করতে পারত। এই সেন্টেন্সটিকেই আমরা যখন সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, তখন এই অ্যান্ড দাসের জায়গায় আমরা ব্যবহার করব
টু অথবা ইন অর্ডার টু, যেটার অর্থ দিবে উদ্দেশ্য। যেমন হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, ইন অর্ডার টু। এখন ইন অর্ডার টুর পরে আমরা কী ব্যবহার করব, কোনো সাবজেক্ট লাগবে না, সেটার ক্ষেত্রে আমরা শুধু ইন অর্ডার টুর পরে মূল ভার্ব থেকে বাকি অংশ বসিয়ে দিব। যেমন হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। কেন কঠোর পরিশ্রম করেছিল? ইন অর্ডার টু প্রসপার ইন লাইফ, লাইফে প্রসপার করার উদ্দেশ্যে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলো আর ট্রান্সফরমেশন করলাম কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে, তার ভিতরে কমপ্লেক্স সেন্টেন্সগুলোর বিষয়ে একটি বিষয় না বললে নয়, সেটা হচ্ছে এখানে খেয়াল করো, এখানে সবগুলো সেন্টেন্সই কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে শুরু করেছি এবং সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে এগুলোর প্রত্যেকটা শুরুতে, যেমন দো, অলদো, ওয়েন, সিন্স, ইফ। ওকে, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা সেন্টেন্সগুলো ট্রান্সফরমেশন করব তখন কিন্তু সবসময় যে সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমেই সেন্টেন্স শুরু হবে তা কিন্তু নয়। সেক্ষেত্রে এই সেন্টেন্সটির সাবঅর্ডিনেট ক্লজটিকে পরেও আনা যেতে পারে, যেমন হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস দো হি ওয়াজ সিক। একইভাবে আই অ্যাসিস্টেড ইন হিজ জার্নি ওয়েন হি হ্যাড অ্যারাইভড হিয়ার। আবার এই সেন্টেন্সটাকে এভাবেও বলা যেতে পারে, হি মিস দ্য নিউ টপিক্স সিন্স হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। তো অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, যখন আমরা ট্রান্সফরমেশনগুলো করব তখন কিন্তু এই ক্লজগুলোকে আগে বা পরে দেখে আমাদের কনফিউজড হওয়া যাবে না। সেক্ষেত্রে অবশ্যই খুঁজে বের করতে হবে সাবঅর্ডিনেট ক্লজের সাবঅর্ডিনেট কনজাংশন কোথায় আছে এবং সেই ক্লজটিকে আমরা সেই অনুযায়ী পজিশন অনুযায়ী সেন্টেন্সের ট্রান্সফরমেশনগুলো করব। রুল নাম্বার 7, একটি কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো ডট ডট দ্যাট ক্লজ থাকে এবং ওই দ্যাট ক্লজটি যদি নেগেটিভ কনস্ট্রাকশন হয় তবে তার অর্থ দাঁড়ায় এতই ডট ডট যে। এবং এক্ষেত্রে এই ডট ডটের জায়গায় আমরা কি বসাবো? ডট ডটের ক্ষেত্রে আমরা পাবো একটি অ্যাডজেক্টিভ। যেমন এই সেন্টেন্সে হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে এতই দুর্বল ছিল যে সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে নাই। এ ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব তখন আমাদেরকে শুধু একটি কাজ করতে হবে, সো এর জায়গায় ভেরি ব্যবহার করতে হবে এবং দ্যাটের জায়গায় অ্যান্ড যুক্ত করতে হবে। যেমন এই সেন্টেন্সটি রূপান্তর হয়ে গেছে, হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এবং এটা খুবই সহজ, জাস্ট একটু বুঝতে হবে আমাদেরকে এখানে কোন নিয়মের আওতায় পড়েছে। এরপরে এই সেন্টেন্সটিকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব তখন এটা হয়ে দাঁড়াবে টু ডট ডট টু, অর্থাৎ হি ওয়াজ টু উইক টু অ্যাটেন্ড দ্য ক্লাস, সে এতই দুর্বল ছিল এবং এটার অর্থ দাঁড়াবে এতই ডট ডট যে ড্যাশ করার মতো নয়। যেমন এখানে হি ওয়াজ টু উইক টু অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ সে এতই দুর্বল ছিল যে ক্লাসে অ্যাটেন্ড করার মতো ছিল না। এখানে একটি বিষয় উল্লেখ করার, সেটি হচ্ছে এখানে কিন্তু টু ডট ডট টু এর ভিতরে কিন্তু একটি নেগেটিভ মিনিং প্রকাশ পায়। এখানে যে নেগেটিভ কনস্ট্রাকশনটা ছিল সেটা টু ডট ডট টু এর মাধ্যমে প্রকাশ পাবে। যেমন হি ওয়াজ টু উইক টু অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ সে এতই দুর্বল ছিল যে ক্লাসে অ্যাটেন্ড করার মতো ছিল না। রুল নাম্বার 8, একটি কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো ডট ডট দ্যাট ক্লজ থাকে এবং ওই দ্যাট ক্লজটি যদি অ্যাফার্মেটিভ কনস্ট্রাকশন হয় সেক্ষেত্রে অর্থ দাঁড়ায় এত ডট ডট যে, এবং ওই ডট ডটের জায়গায় অবশ্যই একটি অ্যাডজেক্টিভ থাকবে। যেমন এই সেন্টেন্সে হি ইজ সো স্ট্রং, সে এত শক্তিশালী, দ্যাট যে হি ক্যান ফাইট উইথ 5 পিপল, সে 5 জন লোকের সাথে ফাইট করতে পারে। এই সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে নিয়ে যাব তখন আগের সেন্টেন্সের মতোই হবে, আগের নিয়মের মতোই হবে, ভেরি ডট ডট অ্যান্ড। যেমন হি ইজ ভেরি স্ট্রং, সে অনেক শক্তিশালী, অ্যান্ড ক্যান ফাইট উইথ 5 পিপল, এবং 5 জন লোকের সাথে ফাইট করতে পারে। এই সেন্টেন্সকেই যখন আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে যাব তখন টু ডট ডট টু এর মতো না হয়ে একটু অন্যরকম হবে। যেমন টু এর পরে বসতো ওই অ্যাডজেক্টিভটি, কিন্তু এখানে ইনাফের আগে বসবে। যেমন ডট ডট ইনাফ টু, যেমন হি ইজ স্ট্রং ইনাফ টু ফাইট উইথ 5 পিপল, সে 5 জন লোকের সাথে ফাইট করার মতো যথেষ্ট শক্তিশালী। এখানে অর্থ দাঁড়াবে ড্যাশ করার মতো যথেষ্ট ড্যাশ, যথেষ্ট ডট ডট। যেমন হি ইজ স্ট্রং ইনাফ, সে যথেষ্ট শক্তিশালী কি করার জন্য? টু ফাইট উইথ 5 পিপল, 5 জন লোকের সাথে ফাইট করার জন্য, 5 জন লোকের সাথে ফাইট করার মতো যথেষ্ট শক্তিশালী। রুল নাম্বার 9, দ্যাট মিনস দ্য লাস্ট রুল অফ আওয়ার লিস্ট, এবং এই নিয়মটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় একটি অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে। যেমন আই স আ বয়
হু ওয়াজ প্লেয়িং, এখানে হু ওয়াজ প্লেয়িং এটা হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় একটি অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এই অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউনটাকে মডিফাই করছে সেটি হচ্ছে আ বয়, এবং এই নাউনটাকেই বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট অর্থ হচ্ছে রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের আগের যে শব্দটি সেটা হতে পারে একটি নাউন অথবা একটি প্রোনাউন। এবং এরকম কনস্ট্রাকশন যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটিকে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব তখন তা দাঁড়াবে এরকম, অ্যান্ড দিয়ে যুক্ত হবে দুটি ক্লজ এবং অ্যান্ডের পরে অ্যান্টিসিডেন্টের প্রোনাউন দিয়ে শুরু হবে বাকি অংশ। যেমন আই স আ বয় অ্যান্ড হিটা হচ্ছে বয়, এই অ্যান্টিসিডেন্টের পরিবর্তে প্রোনাউন। হি ওয়াজ প্লেয়িং, আই স আ বয় অ্যান্ড হি ওয়াজ প্লেয়িং, আমি একটি বালককে দেখেছিলাম এবং সে খেলা করতেছিল। যার কমপ্লেক্স সেন্টেন্স অর্থ ছিল আমি একজন বালককে দেখেছিলাম যে খেলা করছিল। যে খেলা করছিল এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল, এটাকে আমরা ভেঙে দুইটি কোঅর্ডিনেট ক্লজে রূপান্তর করলাম। এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব তখন সেটা খুব সহজেই করা যেতে পারে। অ্যান্টিসিডেন্টের পরে জাস্ট ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব যদি ওই ভার্বটি হয়ে থাকে একটি অ্যাকশন ভার্ব। যেমন আই স আ বয় প্লেয়িং, আমি দেখলাম একটা ছেলেকে বালককে খেলা করতে। তবে এই রুলটার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে একটু কনফিউশন আসতে পারে যদি এখানে অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউনের পরে ভার্বটি এবং তার পরের অংশটি যদি একটু অন্যরকম হয়। যেমন এই সেন্টেন্সটি দেখো, আই মেট আ বয় হু ওয়াজ ব্রিলিয়ান্ট, এখানে কিন্তু অ্যাকশন ভার্ব নাই, বরং এখানে লিঙ্কিং ভার্বের পরে একটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আছে। এ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স করতে কোনো সমস্যা হয় না। যেমন আই মেট আ বয় অ্যান্ড হি ওয়াজ ব্রিলিয়ান্ট, এই নিয়মের আওতায় পড়ে। কিন্তু এই সেন্টেন্সটিকে যখন আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব তখন এটার কনস্ট্রাকশন একটু অন্যরকম হবে, কারণ এখানে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হওয়া এই ক্লজটির ভেতরে হেড ওয়ার্ডটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা অ্যান্টিসিডেন্ট এই নাউনটাকে মডিফাই করছে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই অ্যাডজেক্টিভটাকে জাস্ট এই নাউনের অর্থাৎ অ্যান্টিসিডেন্টের আগে একটি প্রি মডিফায়ার হিসাবে ব্যবহার করতে পারি। যেমন আই মেট আ ব্রিলিয়ান্ট বয়, আই মেট আ বয় হু ওয়াজ ব্রিলিয়ান্ট, এইটাকে আমরা চেঞ্জ করে করতে পারি আই মেট আ ব্রিলিয়ান্ট বয়। আবার এই আগের সেন্টেন্সটি যদি এরকম না হয়ে অন্যরকম হতো, যেমন আই মেট আ বয় হু ওয়াজ আ স্টুডেন্ট, এখানে অ্যাডজেক্টিভের জায়গায় যদি একটি নাউন থাকতো সেক্ষেত্রে আমরা ওই নাউনটাকে একটু অন্যভাবে ব্যবহার করতে পারতাম অ্যাপোজিটিভ হিসাবে। যেমন এখানে যদি থাকতো আই মেট আ বয় হু ওয়াজ আ স্টুডেন্ট, এটা কম্পাউন্ড হতো আই মেট আ বয় অ্যান্ড হি ওয়াজ আ স্টুডেন্ট। এখানে সমস্যা না, যেটা হতো সিম্পল সেন্টেন্স আমরা করতাম এই সেন্টেন্সটাকে আই মেট আ বয় কমা আই স্টুডেন্ট, স্টুডেন্টটাকে আমরা বয়ের পরে অ্যাপোজিটিভ হিসাবে ব্যবহার করেছি। আমরা জানি অ্যাপোজিটিভ হচ্ছে নাউনের ওয়ান অফ দ্য 5 ফাংশনস, অর্থাৎ নাউন যে বাক্যে 5টি জায়গায় ব্যবহৃত হয়ে থাকে সেটা এরকম একটা অবস্থান। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা 9টি নিয়মের অধীনে যে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মগুলো আলোচনা করলাম, তার মাধ্যমে বেশিরভাগ রেগুলার ট্রান্সফরমেশনের নিয়মই কভার করে এবং এগুলা করা সম্ভব। তবে এর বাইরে কিছু এক্সেপশনাল ট্রান্সফরমেশন রয়েছে যেগুলার আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করব। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, আর যদি এই ভিডিওর আলোচিত বিষয়বস্তু নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে। আর যদি মনে করো এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই তোমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলো থেকে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিতে যদি প্রথমবারের মতো এসে থাকো অথবা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও তুমি মিস না করো। আর অবশ্যই এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।